ফিরিয়ে আনতে পারি যে এই দেশ আমাদের, আমরা স্বাধীন করেছি, আমরা এদেশের উন্নতি করতে পারবো, এদেশকে আমরা আবার গড়ে তুলতে পারব। এবং আমি অন্তত এইটুকু দাবি করতে পারি যে 5টি বছর নিরলস পরিশ্রম করার পরে বাংলাদেশের মানুষের মাঝে সেই আত্মবিশ্বাস জাগ্রত করতে সক্ষম হয়েছিলাম এবং বাংলাদেশের মানুষের জন্য কিছু কাজ অন্তত করেছিলাম যা অন্তত এখন মানুষ নিশ্চয়ই উপলব্ধি করতে পারে। দরিদ্র মানুষ যেন দুবেলা পেট ভরে খেতে পারে সে ব্যবস্থা করেছিলাম। বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। শিক্ষার আলো থেকে যাতে বঞ্চিত না হয় সেই শিক্ষার ব্যবস্থা করেছিলাম। মাত্র 5 বছরের মধ্যে অতিরিক্ত 20% শিক্ষার হার বাড়িয়েছিলাম। প্রতি ঘরে ঘরে যাতে স্বাস্থ্য সেবা পৌঁছতে পারে সে ব্যবস্থা নিয়েছিলাম। সবথেকে বড় কথা, জনগণের যে মৌলিক অধিকার, ভোটের অধিকার, সেই অধিকার নিশ্চিত করতে চেয়েছিলাম। কিন্তু তারপর আমরা কি দেখলাম? 2001 সালে নির্বাচন, অনেকেই বলেন নিরপেক্ষ হয়েছে, কিন্তু একবার ভালোভাবে উপলব্ধি করেন, চিন্তা করে দেখেন, নিশ্চয়ই সে নির্বাচনও আবার নিরপেক্ষ ছিল না। যেখানে 38% ভোটে 146টা সিট পেয়েছিলাম, সেখানে কিভাবে 42% ভোটে 60টা সিট পাই একবার ভেবে দেখেন। যদি অস্বাভাবিক কিছু না ঘটে থাকে তাহলে কি এটা হওয়া সম্ভব ছিল? কিন্তু কেন করা হলো? বাংলাদেশের মানুষকে বঞ্চিত করা হলো। তারপরের ইতিহাস বঞ্চনার ইতিহাস। মানুষ কিছু পায়নি, মুষ্টিমেয় লোক হয়তো অর্থশালী সম্পদশালী হয়েছে, কালো টাকার পাহাড় গড়েছে, এটা ঠিক। হাজার হাজার কোটি টাকার মালিক, যা কোনোদিন বাংলাদেশের মানুষ শুনে নাই তাও শুনেছে। রাতারাতি আঙ্গুল ফুলে সব কালা গাছ হয়েছে। তারপরও নির্বাচনে কারচুপি ঠেকাতে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। তত্ত্বাবধায়ক সরকার এসেছে। আমাদের আশা ছিল যে দ্রুত নির্বাচন হবে, জনগণের প্রতিনিধিত্বশীল সরকার আসবে। তারপরেও প্রায় 1.5 বছর, এখনো মানুষ কিন্তু তার প্রতিনিধিত্বশীল সরকার পায়নি। এবং আজ একথা প্রমাণিত যে জনগণের ভোটে নির্বাচিত, জনগণের প্রতিনিধিত্বশীল সরকার ছাড়া যে জনগণের কল্যাণ হয় না, জনগণের মঙ্গল হয় না, জনগণের সমস্যার সমাধান হয় না, সেটা নিশ্চয়ই এই কয়েক বছরে আপনারা উপলব্ধি করতে পেরেছেন। বিশেষ করে এই 1.5 বছরের মধ্যে সেটা উপলব্ধি করেছেন। কাজে আমরা সবসময় একটা দাবি করেছি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে, অতি দ্রুত নির্বাচন দেওয়া এবং নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা। আপনারা জানেন যে আমি 2007 সালে আমেরিকায় ছিলাম। হঠাৎ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হলো, ওয়ারেন্ট ইস্যু করা হলো। আমার মেয়ে তখন অন্তঃসত্ত্বা, আমার তার কাছে থাকার কথা, কিন্তু আমি তারপরেও যখন আমার নামে মিথ্যা মামলা দেওয়া হলো, যেহেতু মিথ্যা মামলা, সেহেতু আমি তখনই দেশে ফেরার সিদ্ধান্ত নিলাম। যখন দেশে ফিরতে চাইলাম তখন আমাকে বাধা দেওয়া হলো। সে সময় আমি আপনাদের কাছ থেকে, প্রবাসী বাঙালিদের কাছ থেকে এবং প্রবাসে অন্যান্য আমাদের যারা বন্ধুপ্রতিম বিভিন্ন সংস্থা, সকলের কাছ থেকে ব্যাপক সহযোগিতা পেলাম। এবং বিশেষ করে মিডিয়া, তারা এগিয়ে এলো। আমার প্রবাসী বাঙালিরা, শুধু আমেরিকা না, সারা পৃথিবীর প্রবাসী বাঙালিরা এবং আমাদের প্রবাসী, শুধু বাঙালিরা বলবো না, অন্যান্য বন্ধুরাও, বিদেশিরাও আমাকে সমর্থন করলো, সহযোগিতা করলো। এক পর্যায়ে সরকার বাধ্য হলো, কারণ ওয়ারেন্ট ইস্যু করলো, আবার যে দেশে যেতে দেবে না, এয়ারলাইন্সকে বলে দেওয়া হলো যে আমাকে নিয়ে গেলে বাংলাদেশের মাটিতে নামতে দেওয়া হবে না। কাজে সে অবস্থা মোকাবেলা করে আমি দেশে ফিরে গেলাম। কাস্টাডিতে নিয়ে অত্যাচার করে শুধু একটা কথাই জিজ্ঞাসা করা হতো, আমি কার কাছ থেকে কত টাকা নিয়েছে। মূলত যারা টাকা নিয়েছে তাদের কথা কিন্তু জিজ্ঞেস করা হয় না, যারা নিয়েছে তাদের কথা জিজ্ঞেস করে না, শুধু আমাদের উপরে কত নিয়েছি। যে কেউ যদি অস্বীকার করে তার বিরুদ্ধে উল্টো মামলা হয়। এরকম অনেকেই আসামি হয়েছে, অনেকেই নির্যাতনের শিকার হয়েছে। এই কথাটা আমি স্পষ্টভাবে বলেছিলাম। তার 7 দিনের মধ্যে আমি গ্রেপ্তার হলাম এবং কীভাবে গ্রেপ্তার করেছিল সেটাও আপনারা জানেন। এবং তারপর একের পর এক মামলা। কিন্তু আমার আত্মবিশ্বাস আছে, মামলা মোকদ্দমা অত্যাচার নির্যাতন করে কখনো আমার কণ্ঠ স্তব্ধ করতে পারবে না। 21শে আগস্ট 1 ডজন গ্রেনেড ছোড়া হয়েছে
আল্লাহর রহমত আমি বেঁচে গেছি, কারণ ওই অবস্থায় মানুষ বাঁচে না, কিন্তু তারপরেও আমি বেঁচে গেছি। আমি আল্লাহর উপর ভরসা রাখি, বিশ্বাস রাখি যে আল্লাহ নিশ্চয়ই মানুষকে কোনো কাজ দেয়, দায়িত্ব দেয়, সে দায়িত্ব পূরণ না হওয়া পর্যন্ত বোধহয় আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে। কাজে আমিও দেশের প্রতি, জনগণের প্রতি আমার যে কর্তব্য দায়িত্ব সে সম্পর্কে আমি যথেষ্ট সচেতন। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা, নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকার গঠন করা, বাংলাদেশকে দরিদ্রমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা, দুঃখী মানুষের মুখে হাসি ফুটে জাতির জনককে স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা, এটাই আমাদের মূল কাজ। কারণ বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে একটু সুন্দর জীবনযাপন করার জন্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বচাপে প্রতিদিন প্রতিনিয়ত নিষ্পেষিত হবার জন্য না। এখন তো এমন অবস্থা, আমি কয়েকদিন আগে ফিনল্যান্ডে গিয়েছিলাম, সেখানে একজন ভদ্রমহিলা আমাকে শুধু বললেন যে আর আমরা সংসার চালাতে পারি না। তা আমি বললাম যে আপনার ছেলে তো বিদেশে আছে। বলে তাহলেও কী হবে, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে সংসার চালানো অসম্ভব কষ্ট, কারণ এত জিনিসের দাম বেশি যে আমরা আর চলতে পারছি না। আমার বলছে মা তুমি কবে আসবা ক্ষমতায়? আমরা সেটা তো আল্লাহর ইচ্ছা এবং জনগণের ইচ্ছা। কাজে আমার একটাই কথা, যে জাতির জনক যে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে নিয়ে, সে স্বপ্ন এখনো অধুরা রয়ে গেছে। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র যে কোনোভাবে মোকাবেলা করতে হবে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আমি একটা কথাই বলবো, যে সংবিধান অনুযায়ী তাদের দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন করা। কাজে অন্য কোনো নির্বাচন না, জাতীয় সংসদ নির্বাচন করে জনপ্রতিনিধিত্বের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং নির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ এবং জনগণের কাছে গ্রহণযোগ্য হয়, সেটাই তাদের লক্ষ্য রাখতে হবে এবং সেভাবে নির্বাচন দিতে হবে। আমরা 33 দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার সহ 33 দফা। কিছু কিছু তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন করেছে, কিন্তু সব করা হয়নি। কাজে আমরা চাই যে অবাধ নিরপেক্ষ নির্বাচন। দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান শুরু করেছিল আমরা স্বাগত জানিয়েছিলাম, কিন্তু এক পর্যায়ে দেখা গেল দুর্নীতির বিরুদ্ধে অভিযানটা রাজনীতির বিরুদ্ধে অভিযানে পরিণত হয়েছে। যাদের হাজার হাজার কোটি টাকা, তারা অনেকেই ধরাছোঁয়ার বাইরে, আবার চুনোপুটিরা ধরা পড়ছে। জোর করে তাদেরকে যেন নির্বাচন করতে না পারে, বোধহয় সেই উদ্দেশ্য নিয়েই তাদেরকে বা সিট লক্ষ্য করে করে দুর্নীতির দায়ে গ্রেপ্তার, এগুলিও চলছে। কাজে দুর্নীতির বিরুদ্ধে অভিযান এটা শাশ্বত, এটা চলতেই হবে, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে অভিযান রাজনীতির বিরুদ্ধে অভিযান বা রাজনৈতিকবিদদের বিরুদ্ধে অভিযানে পরিণত হলে সেটার কোনো গ্রহণযোগ্যতা মানুষের কাছে থাকবে না। এবং বর্তমানে সেই অবস্থাটাই সৃষ্টি হয়েছে, যে কারণে ক্রেডিবিলিটিটা অনেকটা নষ্ট হয়ে গেছে। এখন আর এটা দুর্নীতিবিরুদ্ধে অভিযান কেউ বলতে চাচ্ছে না, হচ্ছেও না। কাজে আমি এটুকুই তত্ত্বাবধায়ক সরকারকে অনুরোধ করব যে জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে, জাতীয় সংসদ নির্বাচন অতি দ্রুত দিতে হবে, আর চাল, ডাল, তেল, লবণ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে সাধারণ মানুষকে বাঁচার সুযোগ করে দিতে হবে। কাজেই বঙ্গবন্ধু সোনার বাংলা করতে চেয়েছিলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের মানুষের জীবনে হাহাকার। বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে বারবার গণতন্ত্র ব্যাহত হয়েছে, মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা দখল করেছে, অনেক ভালো ভালো কথা বলেছে, কিন্তু একটাও কার্যকর করতে পারেনি, করা সম্ভব না, করতে পারে না, কোনোদিন পৃথিবীতে পারে নাই। সেটা সরাসরি মিলিটারি ডিক্টেটর হোক বা তাদের সমর্থিত সরকার হোক, জনগণের সমস্যার সমাধান তারা করতে পারবে না যদি না গণতান্ত্রিক সরকার হয়, যদি না জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকার হয়, কারণ তাদের স্বচ্ছতার জবাবদিহিতা থাকে না। কাজে বাংলাদেশে বর্তমানে যে সমস্যা, সে সমস্যার সমাধান করতে হলে দ্রুত নির্বাচন প্রয়োজন এবং নির্বাচিত প্রতিনিধিরাই পারে
জনগণের সমস্যার সমাধান করতে। কাজে আসুন এই জাতীয় শোক দিবসে আমরা সেই শপথ গ্রহণ করি যে জাতির জনকের স্বপ্ন, দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলব। তত্ত্বাবধায়ক সরকার হাইকোর্টের রায় অনুসরণ করে 15ই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করেছে, সেজন্য তাদের সাধুবাদ জানাই। আর জন্মদিন না হওয়া সত্ত্বেও কেউ কেউ জোর করে জন্মদিন পালন করে মূলত খুনিদেরকেই উৎসাহিত করছে, অথবা খুনিদের যারা খুন করেছে তাদের সাথে একাত্মতা ঘোষণা করছে। তাদের প্রতি করুণা হয়, ঘৃণা হয়, এর বেশি আর কিছু না। বাংলাদেশের জনগণ অনেক সচেতন, আপনারা প্রবাসীরা, আপনাদের যথেষ্ট অবদান বাংলাদেশের অর্থনীতিতে। মূলত বাংলাদেশের অর্থনীতি যেটুকু সচল আছে তা কিন্তু প্রবাসীদের অবদানই আছে, একথা অস্বীকার করার উপায় নেই। কাজে আপনাদেরও অনেক দায়িত্ব কর্তব্য দেশের প্রতি রয়েছে। আমরা খুব খুশি হতাম যে তত্ত্বাবধায়ক সরকার প্রথমে এবং নির্বাচন কমিশন প্রথমে যে ঘোষণা দিয়েছিল প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করবে, সেটা যদি করতো তাহলে বোধহয় আরও ভালো হতো। সেটাও আশা করি ভবিষ্যতে হবে। আজকের এই শোক সভায় আপনারা উপস্থিত হয়েছেন এবং যারা বক্তব্য রেখেছেন তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। দোয়া করবেন, ইনশাল্লাহ অনতিবিলম্বেই দেশে ফিরে যাব এবং জনগণের পাশে আছি, জনগণের পাশে থাকব। বাংলাদেশের জনগণের জন্য আমার বাবা জীবন দিয়ে গেছেন, আমার মা জীবন দিয়ে গেছেন, আমার ভাইয়েরা জীবন দিয়ে গেছেন। বাংলার দুঃখী মানুষের বুকে হাসি ফোটাবার জন্য যদি যখন প্রয়োজন হবে, আমি আমার নিজের বুকে রক্ত দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করব। এটা আমার জনগণের প্রতি অঙ্গীকার। জয় বাংলা, জয় বাংলা। সম্মানিত প্রধান অতিথি, আপনাকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সভাপতি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণার আগে দুটি ঘোষণা আছে। একটি হচ্ছে সন্দীপ এডুকেশন কালচারাল সোসাইটির পক্ষ থেকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন তহবিলে $1000 অনুদানের ঘোষণা দিয়েছেন সভাপতি হিসেবে।